আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা ফ্লাড ডিসচার্জ কীভাবে এস্টিমেশন করতে হয় সেগুলো নিয়ে পড়াশোনা করব। যে একটা এলাকাতে সর্বোচ্চ কতটুকু ডিসচার্জ পর্যন্ত ফ্লাড হতে পারে, বা সামনে 10 বছরে ফ্লাড হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, এরকম ডিজাইনগুলো আমরা যে ডিসচার্জ সেটা বের করার চেষ্টা করব। এবং কীভাবে স্ট্যাটিক্যালি বের করা লাগে যে সামনে 10 বছরে বন্যা হওয়ার সম্ভাবনা কতটুকু, 20 বছরে বন্যা হওয়ার সম্ভাবনা এগুলো কত পার্সেন্ট, এইগুলো বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই লেকচারে। তো প্রথমে জেনে নেই যে ফ্লাড আসলে কী জিনিস। ফ্লাড মে বি ডিফাইন্ড অ্যাজ এন ওভারফ্লো কামিং ফ্রম সাম রিভার অর ফ্রম সাম আদার বডি অফ ওয়াটার। বন্যা বলতে আমরা কী বুঝি? নদী বা অন্য যে কোনো টাইপের একটা ওয়াটার বডি থেকে ওভারফ্লো হওয়াটাকে আমরা সাধারণত বন্যা বলি। হোয়েনেভার দ্য ওয়াটার ওভারফ্লোজ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, যখন পানি নদীর ব্যাঙ্কের উপর দিয়ে ফ্লো করে, দ্য রিভার ইজ সেড টু ফ্লাডেড, তখন আমরা ওই নদীটাকে বলবো ফ্লাডেড রিভার। However, on important rivers, arbitrary representative warning and danger level are generally assigned. বড় বড় নদীগুলোতে এবং খুব গুরুত্বপূর্ণ নদীগুলোতে ওয়ার্নিং আর ডেঞ্জার লেভেলগুলোর অ্যাসাইন করা হয়, যাতে আগে থেকে ফরকাস্ট করতে পারি যে নদীর পানি লেভেল আস্তে আস্তে বাড়তেছে, সামনে বন্যা হতে পারে। এই আগে থেকে ওয়ার্নিং দেওয়ার জন্য বড় বড় ইম্পর্টেন্ট নদীগুলোতে কিছু সাইন বা স্যাম্পল দেওয়া থাকে, কিছু লেভেলিং ডিভাইস ইনস্টল করা থাকে, যেগুলোকে আমরা বলি যে ফ্লাড স্টেজ। এখন আমরা দেখব যে ডিজাইন ফ্লাড বলতে কী বুঝি। ডিজাইন ফ্লাড ধরেন আপনি একটা ব্রিজ করবেন বা অন্য কিছু একটা করবেন, তো আপনার ফার্স্টে ডিজাইন ফ্লাড কনসিডার করা লাগবে যে সামনে 10 বছরের মধ্যে পানির লেভেল সর্বোচ্চ কতটুকু বাড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমি ডিজাইন ফ্লাড কীরকম ধরবো। ডিজাইন ফ্লাড যদি খুব বেশি হয় তাহলে প্রবলেম, কম হলেও প্রবলেম। এখন বেশি হলে কি প্রবলেম? উই ক্যান নাইদার চোজ এ ভেরি হাই ভ্যালু আর উই ক্যান চোজ এ ভেরি লো ভ্যালু। আমরা খুব বড় একটা ভ্যালু নিতে পারবো না, ছোটো একটা নিতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে কেন স্যার? বিকজ এ ভেরি হাই ভ্যালু chosen for the design will make the design very costly. আপনি যদি খুব বেশি হাই ডিসচার্জ ধরেন তাহলে আপনার ব্রিজের এলিভেশন বা স্প্যান লেন্থ, ওই স্প্যান ওয়াটার লেভেল থেকে আমাদের ব্রিজের যে একবারে স্ল্যাব বা ডেক ওই জায়গা পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা অনেক উপরে দেওয়া লাগবে। দ্যাটস ওয়াই আমাদের কস্টটা অনেক বেশি হবে। আর যদি আপনি কজিং আননেসেসারি ইনভেস্টমেন্ট, যার ফলে আমাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি হবে। সিন্স সাচ এ হাই ভ্যালুড ফ্লাড মে নেভার অকার ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য স্ট্রাকচার। দেখা যাবে যে আপনি এত বেশি ডিসচার্জ ধরছেন যে আমাদের ব্রিজ যদি হয় 100 বছরের, তো 100 বছরের মাঝেও এরকম বড় বন্যা হবে না। তো আপনি শুধু শুধু এখানে টাকা ইনভেস্ট করলেন আননেসেসারিলি। সেজন্য বড় ধরনের ডিসচার্জ নেওয়া যাবে না। আবার যদি আমি খুব কম একটা ডিসচার্জ ধরি তাহলে কী হতে পারে? A very low value chosen for the design if exceed during the lifetime. যদি লাইফটাইমের মধ্যেই আপনার ব্রিজের উপর দিয়ে পানি এক্সিড করে, তখন আপনি স্ট্রাকচার দেখবেন যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেকে একটা ব্রিজ যখন 100 বছরের জন্য ডিজাইন করেন, আপনি ধরুন আপনার 30 বছর বা 40 বছর পরে এরকম একটা বন্যা হলো, বন্যার কারণে এই স্ট্রাকচার ড্যামেজড হয়ে গেলো, তাহলে আপনি যে কোটি কোটি টাকা দিয়ে একটা ব্রিজ করলেন, একটা মারাত্মক একটা ড্যামেজ, ইনভেস্টমেন্ট একটা ড্যামেজ তৈরি হলো। তো এই জন্য ফ্লাড ডিসচার্জ মেজারমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই লেকচারে ফ্লাড ডিসচার্জ কীভাবে এস্টিমেট করতে হয় সেগুলো দেখবো। আমরা বুঝতে পারলাম যে খুব বেশি ডিসচার্জ ভ্যালু নেওয়া যাবে না, খুব কম ডিসচার্জ ভ্যালু নেওয়া যাবে না। এখন এস্টিমেশন অফ ডিজাইন ফ্লাড, যে আমরা কীভাবে ডিজাইন ফ্লাডটাকে এস্টিমেট করব। তো এক্স্যাক্টলি ডিজাইন ফ্লাডের ডিসচার্জ কত হবে সেটা ডিফাইন করা আসলে বলা যায় যে ইম্পসিবল। তবে আপনি প্রেডিক্ট করতে পারেন যে এরকম হতে পারে, ওইরকম হতে পারে। No method is available by which the exact amount and intensity of the rainfall in any assigned future period can be predicted precisely. একদম প্রিসাইসলি আপনি বের করতে পারবেন না যে ডিজাইন ফ্ল্যাট এত হইতে পারে বা এত হবে, এরকমই হবে, এরকম আপনি অ্যাসিওরেন্স দিতে পারবেন না। বাদ বাকি অনেকগুলো মেথড আছে যে মেথডগুলোতে আপনি ফোরকাস্ট করতে পারবেন বা এস্টিমেট করতে পারবেন, একটা প্রেডিক্ট করতে পারেন যে গত 10 বছর এরকম এরকম হয়েছে। আপনি আগের রেকর্ডগুলো দেখে বলতে পারেন যে এরকম এরকম হয়েছে আগে, এখন এরকম হতে পারে। Various methods have been used for estimating flood. মোটামুটি 4 ধরনের মেথড আমরা ফলো করি। মেথডগুলো কি? এম্পিরিক্যাল ফর্মুলা, বিভিন্ন অ্যানালাইসিস করে বা একটা ফর্মুলা দেওয়া হয়েছে, যেমন QC(a⁴) অনেক জায়গায় আবার QC(a⁴)(2/3), এটা হচ্ছে এম্পিরিক্যাল একটা ফর্মুলা। অথবা আপনি কার্ভ দেখেও করতে পারেন। 3 নম্বর হচ্ছে স্ট্যাটিক্যালি আর প্রবাবিলিটি মেথড।
এই মেথডটাই মোটামুটি ইজি এবং ফাস্টেস্ট ওয়ে। স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রবাবিলিটি মেথড, যে সম্ভাবনা কত পার্সেন্ট সামনে 10 বছরে বন্যা হওয়ার, এই জিনিসগুলো এখানে ইউজ করা হয়। ডিটারমিনেশন বা ইউনিট হাইড্রোগ্রাফ মেথড মেথডের মাধ্যমে অনেক সময় আপনার ফ্লাড ডিসচার্জ বা ডিজাইন ফ্লাড ডিসচার্জ এস্টিমেট করা হয়। তো এখন আমরা একটা একটা করে দেখি। ফার্স্টে যেটা আছে যে এম্পিরিক্যাল ফর্মুলা ইউজ করে ডিটারমিনেশন করা। তো বিভিন্ন বিজ্ঞানী অনেক সময় বিভিন্ন ফর্মুলা দিয়েছেন, যেমন ফ্লাড ডিসচার্জ কিউপি ইকুয়াল সি এ টু দি পাওয়ার 3/4। এই ফর্মুলাতে কিউপি কি, হাই ফ্লাড পিক ডিসচার্জ ইন মিটার কিউব পার সেকেন্ড। একই ক্যাচমেন্ট এরিয়া, যে আপনার ওই জায়গার কতটুকুর পানি এখান দিয়ে পাস হয়, ক্যাচমেন্ট এরিয়া। আর সি একটা কনস্ট্যান্ট, সেটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। এক একটা ফর্মুলার সি আপনার বিভিন্ন চার্ট, টেবিল, গ্রাফ দেখে দেখে বের করতে হয়। তারপর একটা ফর্মুলা হচ্ছে রিভিস ফর্মুলা, এটাতে সি এ একটা কনস্ট্যান্ট, বাকি সব আগের মধ্যেই। কিউপি হচ্ছে ডিজাইন ফ্লাড, আর এ হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। তো এখানেরও সি এ ভ্যালুর, যে সি এর ভ্যালু, সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন জোনাল ভ্যালু ফর সি, ডিকেন্স ফর্মুলা, আগের যে ফর্মুলা ছিল এখানে যে সির ভ্যালুগুলো, নর্থ ইন্ডিয়ান প্লেনের মধ্যে 6, নর্দার্ন ইন্ডিয়ান হিল রিজনের মধ্যে 11 থেকে 14, সেন্ট্রাল ইন্ডিয়াতে, এগুলো বিভিন্ন জায়গা থেকে থেকে আপনার বসানো লাগবে। রিভিস কনস্ট্যান্টগুলো টেবিলের মধ্যে এখানে দেওয়া আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। তো আপনি যদি এই সিয়ারমান জানেন, আপনার ক্যাচমেন্ট এরিয়া কতটুকু জানেন, তো আপনি ইজিলি আপনার ওই এলাকার ডিসচার্জ ফ্লাড সর্বোচ্চ কতটুকু হতে পারে সেটা বের করতে পারবেন। এখানে আরও অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে বিভিন্ন জনের। তো এগুলো দিয়ে ডিসচার্জ ভ্যালু, ডিজাইন ডিসচার্জ ভ্যালু বের করা সম্ভব। আমরা এখন চলে যাচ্ছি কার্ভ মেথডে। কার্ভ মেথডটা বাংলাদেশের জন্য এখন এস্টাবলিশমেন্ট করা হয় নাই। এখানে যে কার্ভটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান রিভারগুলোর জন্য এখানে ফর্মুলেট করা আছে। আমাদের ড্রেনেজ এরিয়া কত, এই এরিয়ার সাথে ডিসচার্জের একটা রিলেশন এখানে তৈরি করে দেওয়া আছে। যদি ধরেন যে আমার ড্রেনেজ এরিয়া হয় 10 বা 20, এই 20-এর জন্য আমি যদি সাউথ ইন্ডিয়ান রিভার হয় তখন 30-এর জন্য উপরে গেলাম, এই জায়গাতে কাট করলো। তো এই জায়গাতে আমাদের ডিসচার্জ ভ্যালু কত, 10 থেকে 20-এর মাঝখানে, মানে 15। এভাবে চার্ট দেখা করা যায়। এটা হচ্ছে কার্ভের সিস্টেম। তবে বাংলাদেশের জন্য এখনও ওইরকম টেবলেট কোনো ফর্ম তৈরি হয় নাই। এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে থার্ড মেথড ছিল, ডিটারমিনেশন অফ ডিসচার্জ ফর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ফ্লাড বাই ইউজিং দ্য স্ট্যাটিক্যাল আর প্রবাবিলিটি মেথড। প্রবাবিলিটি মেথড আসলে ডিপেন্ড করে যে আপনার পাস্ট রেকর্ডগুলোর কীরকম অ্যাভেলেবিলিটি আছে। যেমন আপনি আগের 10 বছরে কীরকম হাই ফ্লাড লেভেল হয়েছে, ওইগুলো যদি ডাটা আপনার কাছে থাকে তাহলে আপনি ফোরকাস্ট করতে পারবেন বা একটা প্রেডিক্ট করতে পারবেন। দিস প্রবাবিলিটি মেথড আর হাউএভার আনএবল টু গিভ প্রিসাইজ রেজাল্ট। এটা তো আসলে এক্সাক্ট রেজাল্ট আপনি পাবেন না, প্রিসাইজ রেজাল্ট পাবেন না। হয় লেস নাম্বার অফ পাস্ট রেকর্ড আর আনএভেলেবল, যখন আপনার আগের বছরের যে রেকর্ডগুলো, কোন সালে কতটুকু বন্যা হয়েছে, এগুলো যদি রেকর্ড আপনার কাছে না থাকে, বেশি ডাটা না থাকে, তাহলে আপনি এক্স্যাক্ট ভ্যালুটা বলতে পারবেন না বা প্রেডিক্ট করতে পারবেন না। তো আমরা আস্তে আস্তে আগাই যে মোটামুটি কীভাবে প্রেডিক্ট করা যায়। ধরেন 100 বছরের মধ্যে একবার যে 500 কিউমেক বা 700 কিউমেক এরকম একটা বন্যা হয়, তাহলে এরকম 500 কিউমেকের একটা বন্যা হওয়ার সম্ভাবনা প্রত্যেক বছরে কত, যে 100 বছরে হয় একবার, তাহলে এক বছরে কতটুকু হয় 1/100। তো ওটাকে আবার 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে। এখন যদি 20 বছরে একবার হয়, ধরেন যে বাংলাদেশের 1988 সালে যে বন্যা হয়েছে, এখন 2020 সালে একই ধরনের বন্যা হয়েছে, তাহলে মোটামুটি ওদিকে 12 আর 20 38 বছরে একই রকম বন্যা হয় একবার, তাহলে 100 বছর কতবার হয়, 100 দ্বারা গুণ, এক বছরে কতবার হয় এটা বের করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে। এখন যদি হয় যে 20 বছরের মধ্যে একবার এরকম বড় বড় ডিসচার্জের ফ্লাড হয়, তাহলে 20 বছরের মধ্যে হয় একবার, তাহলে এক বছরের মধ্যে কত হবে 1/20 বার। তার সাথে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ বা এই বন্যা হওয়ার সম্ভাবনা 5%। তো এই জিনিসটাকে যদি আমরা একটা ফর্মুলা হিসেবে ইউজ করি, যে টি বছরে, টিটা হচ্ছে রিকারেন্স ইন্টারভাল, মানে কত বছর পর পর এরকম বন্যা হয়। যদি টি বছরে হয় একবার, তাহলে একবার হওয়ার সম্ভাবনা কত 1/t, এটাকে আমরা বলতেছি পি বা প্রবাবিলিটি অফ অকারেন্স। প্রবাবিলিটি অফ অকারেন্স বা হওয়ার বন্যা হওয়ার সম্ভাবনা পি ইকুয়াল টু 1/t। তার সাথে 100 দ্বারা গুণ করলে আপনার পার্সেন্টেজে চলে আসবে। আর পার্সেন্টেজ না চাইলে 1/t করলে আপনার বন্যা হওয়ার সম্ভাবনা, রিকারেন্স ইন্টারভাল, কত বছর পর পর এরকম বন্যা হয় যদি জানা থাকে, তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা কত চলে আসবে। এখন বন্যা হওয়ার সম্ভাবনা যদি আমাদের জানা থাকে,
তাহলে না হওয়ার সম্ভাবনা কত, 1 থেকে মাইনাস করে দিলে চলবে। যে নন অকারেন্স, প্রবাবিলিটি অফ নন অকারেন্স, যে না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ অকারেন্স, 1 থেকে এটা মাইনাস করে দিলেই না হওয়ার সম্ভাবনা চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার যেহেতু এরকম হয় যে সামনে 20 বছরে এরকম বন্যা 2বার হওয়ার সম্ভাবনা কত, সামনে 20 বছরে এরকম বন্যা 3বার হওয়ার সম্ভাবনা কত, এগুলো যদি বের করতে চাই, দ্য binomial estimation can be used to find the probability of event occurring r time in successive n years। ধরেন 20 বছরের মধ্যে 2বার হওয়ার সম্ভাবনা কত, এই n দ্বারা বোঝায় যে সামনের এত বছরের মধ্যে, আর r দ্বারা বোঝায় কতবার, r দ্বারা বোঝায় কতবার। তো এই ফর্মুলা আপনাদের সবার জানা আছে, NCR r কি টু পাওয়ার n মাইনাস r। এখন আবার বলতেছি আমি, n মানে হচ্ছে সামনে কত বছরের জন্য আপনি এস্টিমেট করবেন, আর r মানে হচ্ছে যে কতবার এই বর্ণটা কতবার হবে এটা বের করতে চাইতেছেন। ধরেন r মান 2বার, মানে আপনি সামনের 10 বছরের মধ্যে এই বর্ণটা 2বার হবে, এর সম্ভাবনা কত বের করবেন। তাহলে এটাকে লেখা হয় এইভাবে P2n, মানে 2বার হবে n বছরের মধ্যে। সূত্র কি, NC2 NCR এগুলো ক্যালকুলেটরে লেখা যায়, এভাবে না লিখলেও পারবেন। n ফ্যাক্টোরিয়াল বা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে NCR এর ফর্মুলা বা সূত্র। তারপর আর এর মান আমাদের জানা আছে 2, এখানে বসে দিলাম P2 Q মান n মাইনাস 2। তো এগুলো জানার দরকার নেই, জাস্ট একটা ফর্মুলা জানা থাকলে চলবে, সেটা হচ্ছে PRN, n বছরের মধ্যে r বার হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু NCR P টু দি পাওয়ার r Q টু দি পাওয়ার n মাইনাস r। এই জিনিসটা মনে রাখলে মোটামুটি চলবে, বাদ বাকি সবগুলো পারবেন। আর মান যদি 0 হয় তাহলে P টু দি পাওয়ার 0 হবে, 1 হলে P টু দি পাওয়ার 1 হবে, সিম্পল। আর সবশেষে যেটা বলতে চাইতেছি, এই জিনিসটা আমার সময় কাজে লাগে যে সামনের n বছরের মধ্যে probability of an event occurring at least once in n successive years, অন্তত পক্ষে একবার 10 বছরে বা 20 বছরে বর্ণনা হবার সম্ভাবনা কত পার্সেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এইটা। ধরেন যে আপনি 20 বছরের জন্য এস্টিমেট করবেন, n এর মান 20, এখন এই 20 বছরে একবারে বর্ণনাটা হবে, এর সম্ভাবনা কত পার্সেন্ট, এই যে চলে আসলো 1 মাইনাস P টু দি পাওয়ার n। একটা ম্যাথ করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা ধরেন এখানে একটা প্রবলেম দেওয়া আছে 7.53, a flood of a certain magnitude has a certain period of 25 years, মানে হচ্ছে 25 বছর পর পর একটা বন্যা হয়, এটা ওই এলাকার জন্য মোটামুটি বলা যায় ফিক্সড। হোয়াট ইজ ইটস প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্স, এটার প্রত্যেক বছরে এই বন্যাটা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। আমি আগে বলছি যে অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটি যদি বের করতে চাই তাহলে জাস্ট কত বছর পর পর এই বন্যাটা হয় এটাকে তারা ভাগ করলে হবে, 1/t করলেই যে 0.04, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টস প্রবাবিলিটি। পির মান চলে আসলো। এখন পির মান যদি আমরা জানি তাহলে কিউর মান কীভাবে করতে হয় আমাদের জানা আছে, 1 মাইনাস পি করলেই কিউর মান চলে আসে, 1 মাইনাস পি করলে কিউর মান চলে আসবে। এবং প্রশ্ন করছে কি হোয়াট ইজ প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্টস, এটা তো চলে আসলো, এখানে অঙ্ক করলে শেষ। অ্যান্ড বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দিস ফ্লাড মে অকার ইন দ্য নেক্সট 12 ইয়ার্স, সামনে 12 বছরের মধ্যে এগুলোটা হবে, এর সম্ভাবনা কত। তো আমি আগে বলছিলাম যে এরকম যদি একটা সাল বলা থাকে যে কত বছরের মধ্যে কোনো একবার অ্যাটলিস্ট একবার হবে, এটা ফর্মুলা হচ্ছে এরকম r ইকুয়াল টু 1 মাইনাস p টু দি পাওয়ার n। কারণ ডিরেক্ট বসে দিতে পারেন, পি এর মধ্যে জানা আছে 0.04, n এর মান হচ্ছে 12 বছর। যদি বলতে হচ্ছে 20 বছর তাহলে n এর মান 20 বছর দাম, যে সামনে 20 বছরের মধ্যে সম্ভাবনা কত, এরকম আপনি এই ফর্মুলা একবার ইউজ করে চলে আসতে করে ফেলতে পারেন। বা আপনি যদি ইচ্ছা করেন যে আগে 1 মাইনাস p টু দি পাওয়ার n করবেন, এবার ভেঙে ভেঙে করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে এইভাবে যেহেতু একবার বের হয়ে যায় এটাই ভালো, 1 মাইনাস p টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে যে সামনে কত বছরের মধ্যে কোনোটা হবে, p মানে অ্যাক্সিডেন্টস প্রবাবিলিটি, সম্ভাবনা কত পার্সেন্ট সেটা হচ্ছে p। আমি বসাই দিলে সামনে 12 বছরে কতটুকু সম্ভাবনা আছে সেটা চলে আসবে। এখন আমি চলে যাচ্ছি 7.54, এখানে কী বলা আছে, অন দ্য বেসিস অফ isopluvial maps the 50 years 24 maximum rainfall at Bangalore is found to be 16 সেন্টিমিটার, 50 বছরের সর্বোচ্চ হয় 16 সেন্টিমিটার। Determine the probability of 24-hour rainfall of magnitude equal to greater than 16 সেন্টিমিটার occurring in Bangalore। এখন এই 16 সেন্টিমিটার চেয়েও বেশি হবে এরকম প্রবাবিলিটি আমাদের বের করতে চাইছে, বলছে এখন বলছে যে অ্যাটলিস্ট ওয়ান্স ইন 10 সাকসেসিভ ইয়ার্স, কমপক্ষে একবার হবে 10 বছরে। এটার জন্য আমাদের ফর্মুলা আগে জানা আছে, r ইকুয়াল টু 1 মাইনাস ব্রেকেট 1 মাইনাস ব্রেকেট 1 বাই n। 10 বছরে কতবার হবে এটা বের করা লাগবে 2 টাইম, 2 বারের জন্য এখানে r এর মান 2, p এর মান হচ্ছে 10, ওয়ান্স ইন 10 সাকসেসিভ ইয়ার্স, একবার 10 সেকেন্ড। এখন এই 1 আর 3 অনেকের কাছে মনে হতে পারে যে স্যার সেম, কিন্তু 1 আর 3 সেম না, কারণ হচ্ছে সি বলতেছে যে ওয়ান্স ইন 10 ইয়ার্স, 10 বছরের মধ্যে একবার হবে, আর এর মধ্যে বলছে যে অ্যাটলিস্ট ওয়ান্স, তার মানে একবার হতে পারে, 2বার হতে পারে, 3বার হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে। তাহলে
ফ্রিকুয়েন্সি অফ রেইনফল হচ্ছে 50 বছর, 50 বছরে এরকম 16 সেন্টিমিটার একটা বন্যা হয়। তাহলে অ্যাক্সিডেন্স প্রবাবিলিটি আমরা কীভাবে পাবো? 1/t করলে অ্যাক্সিডেন্স প্রবাবিলিটি পি এর মান চলে আসবে। এখন পি এর মান যখন চলে আসছে অ্যাটলিস্ট যখন বলবে তখন আমাদের এই ফর্মাটা ইউজ করা লাগবে, আর ইকুয়াল টু 1 - 1 - p⁴ আসলে 10 বছরে কমপক্ষে একবারে বন্যাটা হবে। এখন একবার হইতে পারে, 2বার হইতে পারে, 3বার হইতে পারে, 4বার হইতে পারে, অ্যাটলিস্ট কমপক্ষে একবার হবে এরকম সম্ভাবনা হচ্ছে। মানুষ এই ফর্মের ভ্যালুগুলো বসে দিলে এর মান 10 আর পি এর মান 0.02 বসে দিলে চলে আসবে 0.183। এখন বলছে যে 10 বছর 2বার হবে এর সম্ভাবনা কত? 10 বছর 2বার মানে হচ্ছে আর এর মান 2 আর এন এর মান 10 বসে দেবো আমরা ফর্মুলাতে, যে পি টু এন এন সি টু পি টু দেওয়ার 2 কি টু দেওয়ার এন মাইনাস আর। আমরা যে একটা ফর্মুলা দেখছিলাম এন সি আর পি টু দেওয়ার আর কিউ টু দেওয়ার এন মাইনাস আর, এই সূত্রতে বসাই দিলে চলে আসবে। এন সি আর ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। এগুলা এই ফর্মুলাতে না বসে আপনি ক্যালকুলেটর ডিরেক্ট লিখলে চলে আসবে। এন সি টু ক্যালকুলেটর লিখলে বা টেন সি টু ক্যালকুলেটর লিখলে সরাসরি চলে আসবে খালি। আর পি এর মাধ্যমে আমাদের বের করাই আছে 0.02, আর এন হচ্ছে কত বছর? 10 বছর যদি বলা থাকে তাহলে 10 বছর, যত বছর বলবে এখন 10 বছর বলছে। তাহলে এ বি করা শেষ। এখন সি বলতে বলছে কি প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্টস ওয়ান্স ইন অ্যান ইয়ার, মানে 10 বছরে একবার, তার মানে আর এর মান হচ্ছে 1, আর এর মান 1, আগের মতো সেম অঙ্ক করবেন, আর এর মান বসবে 1 আর এর মান হবে 10। মোটামুটি আমরা এই জিনিসটা করতে পারলাম। এই যে 0.167 মানে হচ্ছে আসলে 16%, 0.01% হচ্ছে আসলে 2বার সম্ভাবনা 1%, আর কমপক্ষে একবার হবে এটা সমান হচ্ছে 18%। পয়েন্ট দ্বারা আসলে পার্সেন্টেজ দ্বারা রিপ্রেজেন্ট করলে আপনার 100 দ্বারা গুণ করা লাগবে, জাস্ট এতটুকুই। এখন এই প্রবলেমটা ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষাতে আসে। হোয়াট রিটার্ন পিরিয়ড ইউ উড অ্যাডপ্ট, মানে আপনি কী সাজেস্ট করবেন এজ ইঞ্জিনিয়ার হিসেবে যে কয় বছর পর পর এরকম একটা বন্যা হতে পারে ইন দ্য ডিজাইন অফ কালভার্ট অন এ ড্রেন ইফ ইউ আর অ্যালাউড টু অ্যাকসেপ্ট অনলি 5% রিস্ক, যে আপনি সর্বোচ্চ 5% রিস্ক নেবেন। আপনি 100% এসুরেন্স দিতে পারবেন না, আপনি 5% রিস্ক নিয়ে বলতে পারবেন যে কতটুকু ডিসচার্জ হবে ইন দ্য 25 ইয়ার্স অফ এক্সপেক্টেড লাইফ অফ দ্য কালভার্ট লাইফ টাইম আছে 25 বছর। আমাদের 5% আপনার রিস্ক আপনি অ্যালাউ করবেন, তাহলে আপনি ডিসচার্জ কতটুকু ধরবেন? আচ্ছা, যদি 5% আমি রিস্ক ধরি তাহলে অ্যাসিওরেন্স লেভেল কত পার্সেন্ট? 95%। তাহলে আমরা বুঝতে পারলাম আর এর মান হচ্ছে 95%, সরি আর এর মান হচ্ছে একবার সম্ভাবনা 0.05%। পি এর মান 1/t, পি এর মান যদি আমরা বের করতে পারি তাহলে ইজিলি আমরা টি এর মান পেয়ে যাবো। আমাদের বলে দিচ্ছে যে 25 ইয়ার্স লাইফ টাইম হচ্ছে 25 ইয়ার্স এই কালভার্টের, তাহলে এর মান হচ্ছে 25 ইয়ার্স, আর এমন জানা আছে 0.05, রিস্ক এমন হচ্ছে 0.05, যে অ্যাটলিস্ট একবার হবে সম্ভাবনা 0.05। আইন এমন বসে যদি দিই 25 ইয়ার্স তাহলে পি এর মান চলে আসবে। এখন পি এর মান যদি চলে আসে আপনি ডেফিনেটলি টি এর মান পাবেন। কীভাবে পাবেন? আমরা জানি পি ইকুয়াল টু 1/t, তাহলে টি ইকুয়াল টু 1/p, তার মানে 488 বছরের মধ্যে এরকম একটা বন্যা হতে পারে, আপনি এক্সপেক্ট করে দিতে পারেন বা প্রেডিক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে হোয়াট রিটার্ন পিরিয়ড ইউ উড অ্যাডাপ্ট, এরকম একটা বন্যা হবে, এরকম সম্ভাবনা আবার হতে পারে 488 বছর পর। তো এই মোটামুটি আরও কিছু ম্যাথ যেটা যার মাধ্যমে ডিজাইন ডিসচার্জ কতটুকু হবে সেটা বের করা যায়, সেটা হচ্ছে গাম্বেলস মেথড বলা হয়। আমি আর এগুলোতে গেলাম না, প্লটিং অন এম্পিরিক্যাল রিলেশনশিপ এগুলো খুব একটা কাজে লাগে না। সবচেয়ে বেশি কাজে লাগবে এই স্ট্যাটিস্টিক্স মেথড। এখন আমি চলে যাচ্ছি যে গাম্বেলস মেথড। গাম্বেলস মেথড দ্বারা কী করা হয়? গাম্বেলস মেথড দ্বারা আসলে একটা ডিজাইন ডিসচার্জ কত সেটা বের করা হয়। আমি থিওরিতে বেশি লেকচার দিতে চাচ্ছি না, শুধু এতটুকু বলতেছি ওয়াই পি এটা একটা ফ্যাক্টরের নাম, ভ্যালু অফ ভ্যারাইটি ওয়াই ফর এ গিভেন প্রবাবিলিটি। এটা বের করার জন্য কী লিখবে? ফর্মুলা কি? মাইনাস লন মাইনাস লন 1 - p, পি মানে হচ্ছে আমরা আগে জানা আছে অ্যাক্সিডেন্স প্রবাবিলিটি, আর কাজে লাগবে আমাদের এই সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ভ্যারিয়েট এক্স, এই জিনিসগুলো কাজে লাগবে। আর ওয়াই টি ইকুয়াল টু মাইনাস লন টি বাই টি মাইনাস 1, এই জিনিসটা আমাদের ফর্মুলা, এইটা কাজে লাগবে, এই ফর্মুলাটা কাজে লাগবে। আর আমাদের ফরকাস্ট করার সিস্টেম হচ্ছে যে কোনো বছর একটা বন্যা ওয়াইটি, 10 বছরের, 100 বছরের, 90 বছরের, ওয়াইটি টি দ্বারা বোঝায় কত বছরের, এক্স বার দ্বারা বোঝায় যে গড় ডিসচার্জ বা গড় ফ্লাড ডিসচার্জ কত, কে একটা ফ্যাক্টর, এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি ফ্যাক্টর, আর সিগমা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা আগে বললাম। এখন যদি একটা ম্যাথ করি আশা করি সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন বলা আছে ফর এ রিভার, নদীর জন্য
The estimated flood peaks for 2 return period by the use of Gumbel's method are given below. সামনে 100 বছরের মধ্যে সর্বোচ্চ ডিসচার্জ হতে পারে 485 মিটার কিউব পার সেকেন্ড। সামনে 50 বছরের মধ্যে সর্বোচ্চ ডিসচার্জ হতে পারে 445 মিটার কিউব পার সেকেন্ড। এখন ওরা আমাদের কাছে কোশ্চেন করছে, হোয়াট ফ্লাড ডিসচার্জ ইন দিস রিভার উইল হ্যাভ রিটার্ন পিরিয়ড অফ 1000 ইয়ার্স। 1000 বছর পরে সর্বোচ্চ 1000 বছরের মধ্যে সর্বোচ্চ কত ডিসচার্জ হতে পারে ওটা আমাদের এস্টিমেট করা লাগবে। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বলে দিই, আপনার অঙ্ক হয়েছে কিনা কীভাবে বুঝবেন। কারণ 50 বছরের জন্য সর্বোচ্চ পিক যেটা, 100 বছরের জন্য তার চেয়ে একটু বেশি হবে, 1000 বছরের জন্য তার চেয়ে আরও বেশি হবে। এখন কীভাবে করবো, সিম্পল, ইউজিং গাম্বাস ইকুয়েশন থেকে এক্স বার প্লাস কে সিগমা, এক্স বার ইকুয়াল টু কে সিগমা। এখন কে এর একটা ফর্মুলা আমাদের জানা আছে, কে হচ্ছে ওয়াই টি মাইনাস ওয়াই এন বাই এস এন। এখন এতগুলোর ভ্যালু বের করা লাগবে না, সিম্পলি করে আমি বলে দিচ্ছি। এই ডিসচার্জের ভ্যালুগুলা এগুলো হচ্ছে এক্স টি, টি দেখে হচ্ছে যে 100 বছরের জন্য 485, তাহলে এক্স টি মান হচ্ছে ওই যে 100 মানে বোঝাচ্ছি আমি যে 100 বছর রিটার্ন পিরিয়ড, 100 বছর রিটার্ন পিরিয়ডে পিক ডিসচার্জ হচ্ছে 485। কারণ এক্স টি সূত্র কি, এক্স বার প্লাস কে সিগমা, কারণ এক্স বার তো এক্স বারটা লিখলাম এক্স বার হিসাবেই, আর কে ভ্যালু হচ্ছে ওয়াই টি মাইনাস ওয়াই এন বাই এস এন। তো ওয়াই টি যেহেতু এখানে 100 বছরের জন্য করতেছে, তাহলে এখন ওয়াই টি হবে ওয়াই 100 মাইনাস ওয়াই এন বাই এস এন। সিমিলারলি যদি 50 বছরের জন্য করি তাহলে কী হবে, 100 জায়গায় এক্স 50, এক্স বার গড়ের জায়গায় থাকবে 100 জায়গায় থাকবে এক্স ওয়াই 50 বাই এস এন, ওয়াই এন বাই এস এন সিগমা ইন্টু 445। এখন যদি আমি এই 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনটা মাইনাস করি তাহলে কী হয় দেখেন, 485 থেকে 445 মাইনাস হবে, থাকবে 40, এক্স বার কাটাকাটি চলে যাবে, আর ওয়াই এন বাই এস এন কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু ওয়াই 100 বাই এস এন মাইনাস ওয়াই 50 বাই এস এন। এখন এস এন এর ভ্যালুও জানি না, সিগমার ভ্যালুও জানি না, এই ওয়াই এন এর ভ্যালুও জানি, ওয়াই 100-এর ভ্যালু জানি না, ওয়াই 50-এর ভ্যালু জানি না। কিন্তু আমাদের গাম্বাস ইকুয়েশন আমরা একটু আগে বলছিলাম যে ওয়াই টি এর একটা ফর্মুলা আছে, ওয়াই টির ফর্মুলা কি, মাইনাস লন টি বাই টি মাইনাস 1। এই টিটা কি, টিটা হচ্ছে কত বছরের, যদি আমি 100 বছরের জন্য বের করতে চাই তাহলে টি এর মানে 100, সিম্পল। তাহলে টি মাইনাস 1 কত, 99, ওয়াই 100, এই যে একটা ফ্যাক্টরটার ভ্যালু চলে আসলো। কারণ 50-এর জন্য যদি বের করেন তাহলে টি এর জায়গাতে 50 বসাবেন, চলে আসবে। 1000-এর জন্য যদি বের করতে চান টি এর জায়গাতে 1000 বসাবেন, চলে আসবে। এই ফ্যাক্টরগুলো ইজিলি এই ফর্মুলা দিয়ে চলে আসলো। এখন যদি আমি ওয়াই 100 আর ওয়াই 50-এর ভ্যালুটা এই 3 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে সিগমা বাই এস এন এই জিনিসটা আননোন থাকবে, বাদ বাকি সব কিছু চলে আসবে। এখান থেকে সিগমা বাই এস এন এর মান আমি বের করে রেখে দিলাম, এটার আলাদা করে মান বের করার দরকার নাই, এই একটা ইকুয়েশন নাম্বার দিয়ে এখানে রেখে দিলাম। আমার বের করা লাগবে কি 1000 বছরের জন্য সর্বোচ্চ ডিসচার্জ কত হবে। এখন আমি আবার এখানে যেরকম লিখছিলাম যে 100-এর জন্য এত, এক্স 50-এর জন্য এত, এই ফর্মুলা আবার লিখবো যে এক্স 100-এর জন্য এত, এক্স 1000-এর জন্য এত, ফর্মুলা লিখবো, লিখে আগের মতো আবার মাইনাস করবো। মাইনাস করলে এই আগে যেরকম ওয়াই 100 বাই এস এন মাইনাস ওয়াই 50 বাই এস এন আসছিলো, এখন আসবে ওয়াই 100 বাই এস এন ওয়াই 1000 বাই এস এন মাইনাস ওয়াই 100 বাই এস এন আসবে, আর এদিকে আসবে এক্স 1000 বাই এক্স 100। তো এক্স 100 মান তো আমরা জানি 485 কোশ্চেন দেওয়া আছে, আমাদের বের করে লাগবে এক্স 1000-এর ভ্যালু। এখন সিগমা বাই এস এন এটা কিন্তু আমরা আগে বের করে লাগছি এই ভ্যালুটা, আর ওয়াই 1000 মাইনাস লন 1000 বাই 999, এই ফর্মুলা দিয়ে আমরা ওয়াই 1000-এর ভ্যালু পাবো, ওয়াই 100-এর ভ্যালু পাবো কীভাবে, ওই যে মাইনাস লন একই ফর্মুলা, এই ফ্যাক্টরগুলো ভ্যালু যখন চলে আসবে, সিগমা বাই এস এনের ভ্যালু যখন আমাদের জানা আছে এগুলো বসাই দিলে আননোন থাকবে শুধু এক্স 1000, শুধু এটা আননোন, বাদ বাকি এক্স 100 এখান থেকে সরাই এখানে নিয়ে আসলে এক্স 1000 ভ্যালু চলে আসবে। সব কাজ করলে শেষে আসবে 612, 617। তার মানে হচ্ছে আমাদের 1000 বছরের মধ্যে সর্বোচ্চ ডিসচার্জ হতে পারে 617.17 মিটার কিউব পার সেকেন্ড। তো এই ম্যাথটা খুবই পরীক্ষাতে আসে যে গত 100 বছরের মধ্যে পিক ফ্লাড হয়েছিল এত, গত 50 বছরের মধ্যে পিক ফ্লাড হয়েছিল এত। এখন সামনের 100 বছরের মধ্যে কতটুকু হইতে পারে আপনি প্রেডিক্ট করেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার। আপনি যখন ডিজাইন করবেন বা সামথিং কোনো একটা ডিজাইন করবেন তখন সর্বোচ্চ ডিজাইন কতটুকু হইতে পারে, সর্বোচ্চ ডিসচার্জ কতটুকু হইতে পারে সেটা এই ফর্মুলা দিয়ে বের করা যায়। সেই জন্য এই ম্যাথটা ইম্পর্টেন্ট, বাসায় যদি এইভাবে প্র্যাকটিস করলে ইজিলি পারবেন আশা করি। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস, ফ্লাড এস্টিমেশন করা, যে কোনো একটি স্ট্রাকচার ডিজাইন করার জন্য। সামনের ক্লাস ইনশাআল্লাহ আমরা নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।